সমর্থকদের মধ্যে একেবারে মারামারি, হাতাহাতি। না, অভিযোগ কোনো অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরঞ্চ দলের কর্মীরা অভিযোগ তুলছেন দলের নেতাদের বিরুদ্ধে। কোথাও একেবারে দলের পোস্টার পোড়াচ্ছেন, শীর্ষ নেতাদের পুষ্পতুলো পুড়ছে। অনেকে বলছেন ঠিক যে সময় তৃণমূলের শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে গিয়ে একেবারে নিজেদের ঘর গোছানোর সময়, সেই সময়ে রাজ্য বিজেপির ঘরটা সব থেকে আগোছালো দেখাচ্ছে। অনেকে এও প্রশ্ন তুলছেন, যদি ইনিংসের শুরুতে এই অবস্থা হয়, ম্যাচ আরও গড়ালে হবেটা কি? তাই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। পুরভোটের প্রার্থী নিয়ে বিপর্যস্ত বিজেপি, নেতৃত্বের সংকট নাকি বেনজলের দাপট? আমার একদিকে রয়েছেন প্রভাকর তিয়ারি, বিজেপি নেতা, আছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক, অন্যদিকে অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে দুধ কুমার মণ্ডল বারবার শিরোনামে এসেছেন বীরভূমের যে বিজেপি নেতা, তিনি ফ্যাক্স করে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন। বিজেপি, রাজ্য বিজেপির ছবিটা কি শুধুই এতটা অনৈক্যে? দেখুন। তৃণমূলের মোকাবিলায় দুরস্ত। পুরো ভোটের মুখে প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরের ক্ষোভ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি। কার্যত বিপর্যস্ত তারা। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই যেন গেরুয়া শিবিরের অগোছালো অবস্থাটা বাইরে বেরিয়ে পড়ছে। যে দুধ কুমার মণ্ডলকে সামনে রেখে বিজেপি বীরভূমের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছিল, তিনি রবিবার 15 জন অনুগামীকে সঙ্গে নিয়ে জেলা সভাপতির পদ ছেড়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আমার অনুসারী হয়ে যারা বিজেপিতে এসেছিল, তারা আমি নেই দেখেই তারা দল বিজেপির দায়িত্ব নিয়ে কাজ করতে রাজি নয়। এখন আমি যদি দল বিজেপিতে আছি এটা তারা জানে, তাহলে তারাও বিজেপি সঙ্গে থাকবে কি থাকবে না, এটা পরের আমার নির্দেশেই তারা সেইভাবে চলবে। সংগঠনের জীর্ণ দশা আরো প্রকট করে দলের সদর দপ্তরে বিক্ষোভ প্রদর্শন থেকে রাজ্য সভাপতি রাহুল সিংহের বিরুদ্ধে স্লোগান, বাদ যাচ্ছে না কিছুই। বিক্ষোভের ঝড় আছড়ে পড়ছে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায়। প্রার্থী তালিকা নিয়ে সোমবার বহরমপুরে বিজেপির জেলা অফিসে হাতাহাতিতে জড়ান দলীয় কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, দলের পুরো কমিটি থেকে যে প্রার্থী তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছিল তা পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। সংগঠনকে ভাঙার জন্য এখান থেকে একটা গোটা 4-5 জনকে মদত দিয়ে তাদের সংগঠনকে তাকে নষ্ট করে কংগ্রেসীদের, তৃণমূলীদের একটা উৎসাহদানের প্রচেষ্টা চলছে। যদিও জেলা বিজেপি সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। রাজ্য যতক্ষণ পর্যন্ত আমাকে নির্দেশ না দিয়েছে ততক্ষণ পর্যন্ত ঘোষণা আমি করিনি। রাজ্যের নির্দেশ অনুসারে আমি এই আজকে জেলায় অফিসে বসে প্রার্থীর নাম ঘোষণা করলাম। টাকার বিনিময়ে বিজেপি প্রার্থী তালিকায় নাম ঢোকানোর অভিযোগ ঘিরে ক্ষোভ আছড়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে। আমাদের যেটা মনে হচ্ছে, দু একদিন পার্টি করে যারা টিকিট পায় সেটা টাকার বিনিময়ে হতে পারে। সূত্রের খবর, শিলিগুড়ি পুরসভার 42 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হওয়ার কথা ছিল ব্রিজ কিশোর সিংহের, কিন্তু শেষমেশ সেই ওয়ার্ডে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তাসি দর্জি লামার নাম। এরপরই ব্রিজ কিশোর সাফ জানিয়ে দেন তিনি পুরো ভোটে নির্দল হয়ে লড়বেন। আমার আগের নাম হয়েছে, আমার নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, দল আমি করে আসছি। আজকে যে টিএমসি থেকে আজকেই শনিবারে জয়েনিং করলো আর রবিবারে ওর নাম ইস্যু হলো, কিসের জন্য? আমার কি মিস্টেক আছে? বিজেপির উত্তরবঙ্গে পর্যবেক্ষকের দাবি, রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী তালিকা তৈরি হয়েছে। এটা আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি এবং এটা অর্গানাইজড পার্টি। স্বাভাবিক যে পারছে না তার একটু ক্ষোভ বিক্ষোভ হবে। সোমবার মালদা পুরসভা প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা। তাদের দাবি, মালদা পুরসভা 3 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডে দলে মনোনীত প্রার্থীদের চেনেনি না স্থানীয় বাসিন্দারা। মালদা জেলা বিজেপি পর্যবেক্ষক নীলু ঘোষের সাফাই, দল বাড়ার ফলেই নাকি এমনটা ঘটছে। পার্টির জন্য আমি করব, আমি 30 বছর মেম্বার হয়ে গেছি, আমাকে কেন করলো না? আমার কাছে এটা যুক্তিহীন। দল যে বড় হয়েছে। সোমবার এই অবশ্য প্রথম নয়, গত দুদিনেও শিলিগুড়ি, বীরভূম সহ একাধিক জেলায় প্রার্থী তালিকা ঘিরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এমনকি খোদ কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরের বাইরেও বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। বিজেপি আপনার যেভাবে বাড়ছে, যে গ্রোথ রেটে বাড়ছে, সেইভাবে সংগঠনটাকে আমরা ধরার সময়ই পাচ্ছি না।
এই ছবি দেখে শাসক দলের অনেকেই কটাক্ষ করে বলছেন বিজেপির রাজ্য নেতৃত্ব আপাতত ঘর সামলাক, তারপর ক্ষমতায় বসার স্বপ্ন দেখবে। এবিপি আনন্দ। প্রভাকর বাবু, আপনি রাজ্য বিজেপির সহ সভাপতি, আপনাকে জানিয়ে রাখি যে 8টার সময় এই অনুষ্ঠানে এই বিষয়টা দিয়ে শুরু করব ভেবেছিলাম, কিন্তু আপনাকে পাওয়া গেল না। আর বিজেপি ছাড়া বিজেপির দ্বন্দ্ব কি করে দেখাবো? তার কারণ যে আপনি 22টা পুরসভার টিকিট বিলি বন্টনের দায়িত্বে ছিলেন, আপনাকে ঘিরে মানে আমার অনুষ্ঠানের অতিথিকে ঘিরেই এতক্ষণ বিক্ষোভ হলো যে 8টা থেকে 8:30 করতে হলো। তো আমি বলছি যে এই যে মানুষের এত প্রত্যাশা ছিল বিজেপিকে ঘিরে, এখনো হয়তো আছে, এবং বিজেপি যে দলটা ক্যাডার বেস দল, রেজিমেন্টেড পার্টি, সিপিএম এর মতো বামেদের অনেক দলের মতো, সেই পার্টিতে এইটা রাহুলবাবু বলছেন বটে কিছু লোক, এই কিছু লোক 3-4টে লোক না, মানুষের প্রত্যাশা আছে বলেই এত প্রার্থী। হ্যাঁ, আর এই যে বিক্ষোভটা দেখছেন, হ্যাঁ, আমার তো মনে হয় এটা একটা টিএমসির চক্রান্ত, বিজেপিকে বিজেপির ঘরেই আটকে দেওয়ার চক্রান্ত। এতে পিওর বিজেপির লোক খুব কমই আছে, এই টিএমসি ষড়যন্ত্র এটা করে এই জিনিসগুলো করাচ্ছে। হ্যাঁ, কিন্তু মানুষ তো দেখছেন এটা একটা জায়গায় নয়, শুধু কলকাতায় আপনি ঘেরাও হয়ে আছেন এই নয়, খড়গপুর, মালদা, মুর্শিদাবাদ, প্রত্যেক জেলা থেকে প্রায় এক ছবি। আপনাকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে মানুষ তো অত্যন্ত, যাদের ভোটারদের কাছে আপনারা যাবেন তারা বলছে তৃণমূল কংগ্রেস তো 195 জন বিধায়ক তাদের, আপনাদের তো একটা বিধায়ক। মানে আমি বলছি ক্ষমতায় আসার আগেই যদি এই অনৈক্যের ছবি হয়, ক্ষমতায় এলে আপনারা কি করবেন? না না, অনেকের ছবি কোথায় দেখতে পাচ্ছেন? কিছু কর্মীদের বিক্ষোভ, কিছু কর্মীদের বিক্ষোভ, এবং সমস্ত যে বিজেপি কর্মী তাও নয়, কিছু বিরোধী দলের এর ভেতরে উস্কানিও রয়েছে। আমরা ডানপন্থী পার্টিতে কংগ্রেস তৃণমূলে দেখি, বিজেপির মতো রেজিমেন্টেড ক্যাডার বেস পার্টিতে এই ছবি খুব স্বাভাবিক নাকি? আপনি দেখুন তো অন্য স্টেটের রাজ্য বিজেপির কোথাও এই ছবি দেখতে পাবেন না। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলায় গ্রোথটা খুব তাড়াতাড়ি অনেক বেশি হয়ে গেছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছোট, এটা অস্বীকার করতে কোনো দ্বিধা নেই, যার ফলে এটা দেখতে পাচ্ছেন। কিন্তু আগামী দিনে এই ছবি থাকবে না, এই চিত্র থাকবে না, বিজেপি রেজিমেন্টেড পার্টি আছে, থাকবে। প্রভাকর বাবু, আমি এই আপনার শেষ অংশটাই নেব, তার কারণ আমরা এই প্রশ্ন তুলেছি যে সত্যি আপনার দলের গ্রোথ হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু গ্রোথ মানেই তো বেনজলকে ছেটে বাছাই করা, সেই প্রক্রিয়া ঠিক কোথায় অবধি পৌঁছেছে? নাকি মানে নেতৃত্বের ব্যর্থতা, নাকি বেনজলের সমস্যা? যে প্রশ্ন আমরা এই অনুষ্ঠানের শুরুতেই করেছি। আমি আসবো অচিন্ত্যবাবুর কাছে, তার আগে দ্রুত একবার দেখাবো যে আমরা সমাজতাত্ত্বিক এবং রাজনৈতিক বিশ্লেষকদেরও জিজ্ঞেস করেছিলাম যে এর কারণটা কি। দেখুন, অর্থের বিনিময়ে প্রার্থী বিক্রি হচ্ছে কেন? রাহুল সেনা জবাব দাও। পুরভোটে প্রার্থীপদ নিয়ে তৃণমূল বিজেপিতে তুলকালাম, জায়গায় জায়গায় ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষ, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান, টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগ। প্রার্থী পদ নিয়ে বঙ্গ রাজনীতিতে দলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ নতুন ঘটনা না হলেও সময় যত এগোচ্ছে তা ক্রমে বেড়েই চলেছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। ছোট বড় যে কোনো ভোটেই এখন টিকিট নিয়ে মহাযুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতি থেকে যেহেতু আদর্শ হারিয়ে যাচ্ছে তাই এটাই প্রত্যাশিত। এর সঙ্গে রয়েছে আর্থসামাজিক পরিস্থিতিও। বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই রাজনীতিকে কিছু পাওয়ার মাধ্যম হিসেবে দেখতে শুরু করেছেন, যার জেরে প্রার্থী পদ নিয়ে এই ক্ষোভ বিক্ষোভ অশান্তি। মাস পলিটিক্সে যেখানে এত বেকারি, সেখানে এই ধরনের ব্যাপার হতে থাকবেই। একটা বৃহৎ জনগোষ্ঠী থেকে যাবে যারা হয় হাফ এমপ্লয়েড বা ডিসগাইজড আনএমপ্লয়েড, যেভাবেই বলুন না কেন, বা জাস্ট চাকরি নেই। এবং সেক্ষেত্রে মাস পলিটিক্স করতে গেলে এই ধরনের যে ব্যাপার আমরা দেখছি সেটা আসাই স্বাভাবিক। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সমাজের জন্য কিছু করার দায়বদ্ধতা থেকে নয়, এখন অনেকেই রাজনীতি করেন শুধু নিজের আখের গুছিয়ে নিতে, যার জেরে সমাজহীনতা ক্রমেই প্রকট হচ্ছে। এন্টায়ারটা হচ্ছে যারা আসতে চায় বা তারা হচ্ছে পাওয়ারের জন্য, আর যারা আনতে চায় একে ওকে তাদেরও টার্গেট বা আদর্শ হচ্ছে টু পাওয়ার, সামহাউ রাদার টু স্ন্যাচ পাওয়ার। বিশেষজ্ঞরা আরো বলছেন আদর্শহীনতার কারণেই ভোটের মুখে অন্য দল থেকে লোক নেওয়া কিংবা টিকিট না পেলে অন্য দলে যোগ দেওয়া, এসব প্রবণতা বাড়ছে। রাজনীতি যে একটা উচ্চ মানের সমাজের সম্পর্কে তৈরি করবে, যে একটা আইডিওলজি, সেটা আর এক্সিস্ট করে না। পুরো ভোটে প্রার্থী হওয়া নিয়ে ক্ষোভ বিক্ষোভ যেমন চলছে, তেমনই দল বদলও অব্যাহত। ভালো না বেনজল তা দেখতে ভোটের মুখে ছাঁকনির ধার ধারছে না কোনো দল।
সবাই দল ভারী করতেই ব্যস্ত, মত পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। অচিন্তবাবু, একটা জিনিস, আর তো 1 মাসের সামান্য কটা দিন বাকি আছে। আমি বলছি বীরভূম, যে বীরভূমে অনুব্রত মণ্ডলের সঙ্গে দুধকুমার মণ্ডল অতটা টক্কর নিয়ে একটা জায়গায় বিজেপিকে দাঁড় করালেন। সব থেকে বড় কথা, জাতীয় স্তরের বিজেপি নেতারা যেটা মানেন সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষ প্রথম বিজেপি পার্টির জন্য প্রাণ দিলেন এই বীরভূমে। সেই বীরভূমের দুধকুমার পদত্যাগ করছে, মানে আমি বলছি গোটা রাজ্যের বার্তাটা কি যাচ্ছে? গোটা রাজ্যের মানুষ কিভাবে দেখছেন সেটা তো দেখতেই হবে, কিন্তু তার থেকে আগে ভাবতে হবে বিজেপি যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের সামনে দিচ্ছে, সেই রাজনৈতিক সংস্কৃতি যদি সমান্তরাল বা বলা যেতে পারে পরিপূরক সংস্কৃতি না হয়, অর্থাৎ যে রাজনীতি চলছে তার কাছাকাছি রাজনীতিতে পরিণত হয়ে যায়, তাহলে বিজেপির দিকে অতিরিক্ত সমর্থন কি করে মানুষ আশা করবে? কারণ বিশেষ করে এক সময় যে পার্টির স্লোগান ছিল পার্টি উইথ আ ডিফারেন্স। ঠিকই তো। আর শুধু তাই নয়, ধরুন আমি বলি বিজেপির যে কনস্টিটিউশন, সে কনস্টিটিউশন আমি ঘেঁটে দেখেছি, সেখানে ওরা যেভাবে মেম্বারশিপ দেন এবং মেম্বারশিপ দেওয়ার পরে যেভাবে সক্রিয় মেম্বার হিসেবে কাউকে গ্রহণ করেন, এর মধ্যেকার প্রসেস এই এখন যারা বিজেপির স্পোক্স পার্সন হয়ে আপনাদের এখানে আসেন তারা এই পদ্ধতি পার হয়েছেন কিনা আমার সন্দেহ হয়। অন্তত বিজেপির কনস্টিটিউশন সেটা অ্যাডমিট করে না। এক। দ্বিতীয় হচ্ছে কেশব ভবন থেকে বিজেপির যে মূল শক্তি, মূল চালিকা শক্তি, চিন্তার শক্তি সারা ভারতবর্ষে নাগপুর থেকে এবং পশ্চিমবঙ্গে কেশব ভবন থেকে যেরকমভাবে নিয়ন্ত্রণ হওয়ার কথা, সেই নিয়ন্ত্রণ যদি সঠিকভাবে আপনি নিশ্চয়ই বলবেন কেশব ভবন কিংবা নাগপুর থেকে নিয়ন্ত্রিত হয় না, নিশ্চয়ই বলবেন বিজেপি রাজনৈতিক দল। আর এটা হচ্ছে কিন্তু আপনারা যে পঞ্চপরিবারের সাংগঠনিক কাঠামোর কথা বলেন, সেই পঞ্চপরিবার সাংগঠনিক কার নিয়ন্ত্রিত হওয়ার কথা আমি সেদিকে যাচ্ছি না। ধরুন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সকাল অবধি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তিনি বিজেপি জয়েন করলেন, তার পুত্র সুব্রত ঠাকুর প্রার্থী হলেন এবং কার্যক্রমে যেখানে ঠাকুর বাড়ি সেই গাইঘাটায় ৩য় পদ লাভ করলেন। আমি রেজাল্টে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে দল নীতির কথা বলে তারা নীতি আদর্শের ভিত্তিতে দল ভাঙাচ্ছে। আমি তাদের সর্বশেষ কনস্টিটিউশন আপনাকে দেখাতে পারি যেখানে ক্লজ করা আছে সক্রিয় মেম্বার না হলে তাকে জনপ্রতিনিধি করবার জন্য তারা করবেন না, বিবেচনা করবেন না। এই কথাটা এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ক্যান্ডিডেট হতে পারেন, যিনি সক্রিয় সদস্য নন তিনিও ক্যান্ডিডেট হতে পারেন। সক্রিয় সদস্য তার মানে আপনি শর্ত জানেন না, 3 বছর প্রাইমারি মেম্বার থাকলে তারপর সক্রিয় সদস্য হবে, অর্থাৎ নতুন যারা ক্যান্ডিডেট হচ্ছেন তারা সক্রিয় সদস্য নয়। এখানে আমি সব বুঝলাম, আপনার এটা তো উত্তর দিতে হবে যে কিসের ভিত্তিতে আপনার সকালে জয়েন করে বিকেলে টিকিট পাচ্ছেন বা ছেলে টিকিট পাচ্ছেন, তাহলে তো নীতির কথা বলা যায় না। তাহলে তো বলতে হয় টিকিটের জন্য আমি দলে এনেছি। আমাদের এমএলএ আর এমপি টিকিট দেওয়াটা নীতির ভেতর কোনো ব্যাপার নেই। আচ্ছা, নীতির ভেতর কোনো ব্যাপার আমরা আমি বলছি যে এইখানে দক্ষিণপন্থী রাজনীতি, মানে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণার সময় ক্ষুদ্র অশান্তির কথা, তৃণমূল কংগ্রেস হচ্ছে, কিন্তু আমি বলছি যে আপনি একটা কৃতিত্ব বামেদের দিতে হবে যে 34 বছর ক্ষমতা, এখন ক্ষমতা নেই, রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মারপিটের যে ছবিগুলো দেখালাম, এটা কিন্তু বামপন্থী দলে খুব একটা দেখা যায় না, ক্ষমতায় থাকার সময়ও দেখা যায় না। এখন বাদ দিন, প্রশ্ন হচ্ছে কি প্রখরবাবুর একটা কথা আমার খুব হাত, আপনি আজ খুশি এই ছবি দেখে খুশি হলেন না? খুশি করার থেকে উনি যেটা বললেন, আচ্ছা দেবনারায়ণ বাবুর খুশির কারণটা আমি একটু কমিয়ে দিই। তৃণমূল কংগ্রেসে প্রার্থী তালিকা ঘোষণার পর যে অনৈক্যের ছবিটা, দেবনারায়ণ বাবু তাতে আর খুশির তারতম্য ঘটবে কিনা আমি জানি না, দেখাবো। দরজায় কড়া নাড়ছে পুরো ভোট, কিন্তু এই পরিস্থিতিতে ঘর সামলাতে গিয়ে বিজেপি একা বিপর্যস্ত নয়, নাজেহাল তৃণমূলও। কারণ পুরো ভোটের প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় সামনে আসছে শাসক দলের কর্মীদের প্রবল অসন্তোষ। কোথাও কোথাও তো আবার প্রার্থী তালিকা প্রকাশের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ।
দক্ষিণ দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডে এখনও তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়নি, কিন্তু বহিরাগত কাউকে প্রার্থী করা হতে পারে এই আশঙ্কায় সোমবার দলীয় কার্যালয়ের সামনে অনুগামীদের নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের ওয়ার্কিং প্রেসিডেন্ট দেবাশিস পাল চৌধুরী। আমরা দীর্ঘদিন তৃণমূল পার্টিটা একনিষ্ঠভাবে করে এসেছি, তৃণমূলের জন্ম লগ্ন থেকে। আজকে এই সময় গত পৌরসভা ইলেকশনে মহিলা প্রার্থী ছিল, সেই জন্য আমাদের কোনো সুযোগ হয়নি। আর এইবার জেনারেল প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূলের বহিরাগত মহিলা প্রার্থী দেওয়ার চেষ্টা করছে, বা তৃণমূলের অন্য জায়গার বহিরাগত প্রার্থী এখানে দেওয়ার কারণটা কি, আমরা সেটা নিয়ে প্রশ্ন আমরা উপরমহলকে জানাতে চাই। রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল প্রার্থী ইন্দ্রজিৎ ঘোষকে মারধরের অভিযোগ দলেরই নেতা মলয় মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। সূত্রের খবর, ইন্দ্রজিৎ ঘোষের আগে মলয় মুখোপাধ্যায়কে 30 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে পরে তার নাম প্রত্যাহার করে ইন্দ্রজিৎ ঘোষকে প্রার্থী করা হয়। সেই রোষেই হামলা বলে অভিযোগ। টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান তারকেশ চট্টোপাধ্যায়। এতদিন চেয়ারম্যান থেকে কাজ করি নাই, এটা মানুষ বিশ্বাস করবে না। আর যদি না কাজ হয়েছে তাহলে উনি তো তৃণমূল দলের 5 বছর পরে কথা বলছেন কেন? ওকে তো 2 বছর পরেই বলা উচিত ছিল। তারা তখন তো চুপচাপ ছিল। তখন কি জন্য চুপচাপ ছিল? আমি জাতীয় কংগ্রেস থেকেই লড়াইটা দেবো। চেয়ারম্যান দল বদল করা মাত্র পুরুলিয়ার তৃণমূল বিধায়কের দাবি, তারকেশ চট্টোপাধ্যায়ের আমলে কোনো কাজই হয়নি। কোনো কাজ করতে গেলে একটা রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার, নাহলে নিজের সদিচ্ছা থাকা দরকার, যেটা বিগত বোর্ডে ছিল না। যে মানুষগুলা অলরেডি মানুষের চোখে গুরুত্বহীন হয়ে গেছে, সেই লোকগুলোকে গুরুত্ব দিতে চাইছি না। তার কারণ এদিকে মানুষ চিনে, এদিকে তো তাহলে তো বোর্ডের থেকেই করতে হতো। তাহলে এখানে অন্য জায়গায় যাওয়ার দরকার কি, যখন 5 বছর লোক সময় দিয়েছিল। প্রার্থী তালিকায় রদবদলের অভিযোগে সোমবার তৃণমূল পরিচালিত মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় শাসক দলের কর্মীরা। তাদের দাবি, টাকার বিনিময়ে প্রার্থী তালিকা থেকে পুরনো নাম ছেঁটে নতুন নাম ঢোকানো হয়েছে। গত 2-1 দিনেও একাধিক জেলায় তৃণমূলের অন্দরের বিক্ষোভ বাইরে চলে এসেছে। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বাড়িতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। বিক্ষোভের কেন্দ্রে 39 নম্বর ওয়ার্ড, ওই আসনে অলোক ভক্তকে প্রার্থী করেছে দল, কিন্তু তাকে বহিরাগত তকমা দিয়ে বিরোধিতায় নামে তৃণমূলেরই একাংশ। শিলিগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডে কংগ্রেস থেকে আসা সঞ্জয় পাঠককে প্রার্থী করেছে দল, কিন্তু সঞ্জয় পাঠকের বদলে গোপাল সাহাকে প্রার্থী করার দাবিতে গত 1 সপ্তাহ ধরে মঞ্চ বেঁধে অবস্থানে বসেছেন শাসক দলের বিক্ষুব্ধ কর্মীরা। যদিও ক্ষোভ বিক্ষোভকে আমল দিতে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। খুব বিক্ষোভ থাকে না, বড় গণতান্ত্রিক দল, অ্যাসপিরেশন আছে। গণতান্ত্রিক দলে অনেকেই প্রার্থী হতে চায়, সবাইকে প্রার্থী করা সম্ভব না। অ্যাসেম্বলি বা বিভিন্ন ইলেকশনে যখন কংগ্রেস করতাম, ক্যান্ডিডেট পছন্দ হতো না, খুব ক্ষোভ হতো প্রথম 7 দিন 10 দিন, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে রাস্তায় নেমে দলের পক্ষেই কাজ করতে হতো। শনিবার দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু করেন শহর তৃণমূলের সভাপতি রঞ্জিত সাহার অনুগামীরা। রবিবার দলীয় কার্যালয়ে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। যদিও এত কিছুর পরও সুব্রত মুখোপাধ্যায় বলছেন সবকিছু ঠিকঠাকই চলছে। আমরা এত কম আশাও করিনি, আমরা ভেবেছিলাম হয়তো একটু বেশি গণ্ডগোল হবে, কিন্তু এত বড় পার্টিতে যেমন কলকাতায় 2টো 4টে 6টা 8টা 10টা হয়তো জায়গায় খুব বিক্ষোভ থাকতে পারে। শেষ পর্যন্ত শাসকের দলের অন্দরে কোন্দলের প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর সময়ই দেবে। এবিপি আনন্দ। না আমি বলছি ভোটাররা কি বলবে জানেন তো, যারা ক্ষমতায় আর তাদের ক্ষমতা থেকে যারা প্রতিষ্ঠিত করার কথা বলছে সব সমান। সুমন বাবু, এটা তৃণমূলের আজকে না, কংগ্রেসের আজকে না, উত্তরটা কিন্তু আপনারা দিয়েছেন। তৃণমূলের একাংশ, কিন্তু বিজেপির তো সর্বাংশ। তফাৎটা কোথায়? তৃণমূলের একাংশ আর বিজেপির সর্বাংশ। আমার হাসি পাচ্ছে একটা জায়গায়, প্রভাকর বাবু কিছু মনে করেন না। না না না, এটা শুনুন, এই দুধকুমার মণ্ডল আজকে তো লেখা পদত্যাগ করলো। আমাকে শুনুন শুনুন শুনুন, আমাকে বলুন না, ঠিক আছে এমএলএ এমপি করবে, দুধকুমারকে আমরা সেন্সার করেছি, অনুব্রত করতে পারিনি। না না, আমি আমার কথাটা বলি, এটা তো না না, আপনার সময় আমি বলি, আপনারা তো অনুব্রত আমাকে একটু কাইন্ডলি বলতে দিন। এটা বক্তব্য রাখছি, আপনার সময় আমি বলিনি। এমএলএ এমপি সিলেকশনের কোনো নীতির বালাই নেই, যে কোনো পুরোপুরি নীতির বালাই বলি না, নীতির বালাইয়ের কথা বলি না, নীতির না, উনি যেটা সক্রিয় সদস্যের কথা তার উত্তরটা দিয়েছেন। 3টে জিনিস লক্ষ্য করুন,
বিজেপির যেমন সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের দুর্বলতা, আর 3 নম্বর প্রকৃত কর্মী প্রার্থীর নির্বাচনের দুর্বলতা। সমস্যাটা হচ্ছে কি তৃণমূলের কোন দুর্বলতা? এই ছবিগুলো দেখেন আপনি বঞ্জুল কিছু, তার মানে কি তৃণমূল থেকে বেরোবে? এই দেখুন না, তৃণমূল থেকে বেরোবে, কিছু বিক্ষুব্ধ হবে, তাকে টিকিট দিচ্ছে। রূপা গাঙ্গুলি তার প্রার্থীপদ, তিনি কলকাতার ভোটার কিনা, এই রকম একটা বেসিক বিষয় কি করে প্রশ্ন ওঠে? দুটো দাঁড়ান, আমায় বলতে দিন। দেখুন, খোদ রাজ্য সভাপতি দিল্লিতে সদর দপ্তরে দাঁড়িয়ে কলকাতা পুর ভোটে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিলেন। তা সত্ত্বেও শেষমেশ ভোটে প্রার্থী হওয়া হলো না রূপা গঙ্গোপাধ্যায়ের, কারণ তিনি কলকাতা পুর এলাকার ভোটারই নন। তিনি এখন দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুর এলাকার ভোটার। শেষ মুহূর্তে রূপার এভাবে প্রার্থীপদ বাতিল হওয়া নিয়ে জোর চাপানুতর তৈরি হয়েছে। গোটা ঘটনার দায় রূপা নিজের ঘাড়ে নিতে চাইলেও অনেকেই বলছেন সেটা আসলে তাঁর সৌজন্য। প্রতিপক্ষ শিবিরের দাবি, এভাবে প্রার্থীপদ বাতিলের দায় সবার আগে যদি কারোর ওপর বর্তায় তবে সেটা অবশ্যই রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের ওপর। কারণ রূপা গঙ্গোপাধ্যায় রাজনীতির লোক নন, সবে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি পুরো ভোটে দাঁড়ানো সব নিয়ম কানুন জানবেন এমনটা আশা করা বোধ হয় ঠিক নয়। কিন্তু বিজেপি নেতৃত্ব কি করছিল? পুরো ভোটে দাঁড়াতে হলে একজন প্রার্থীকে যে ওই পুরো এলাকার ভোটার হতে হয়, এই সামান্য তথ্যটুকুও কি বিজেপি নেতৃত্বের কাছে ছিল না? যদি থেকে থাকে তাহলে কিভাবে রূপার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন খোদ রাহুল সিংহ? আর যদি নেতৃত্ব নিয়মটা নাই জেনে থাকেন তাহলে কেন সে কথা প্রকাশ্যে স্বীকার করছেন না? প্রশ্ন তৃণমূলের। যারা বিজেপির ভোট ম্যানেজার তারা এত অপদার্থ, ইলেকশনের নাম ডিক্লেয়ার করার আগে চেকই করলো না যে তার নামটা কলকাতার নাগরিক হিসেবে আছে কিনা। রূপা গাঙ্গুলি একজন ভালো অভিনেত্রী, ওর সোনারপুর রাজপুরে ওনার নাম আছে এবং তাতে 2014 সালে ভোট দিয়েছে। সুতরাং যদি ষড়যন্ত্র হতো তাহলে তো ওখান থেকেও ভোটের নাম হাওয়া হয়ে যেত। নিয়মের গেরোয় প্রার্থীপদ বাতিলের জন্য রূপা গঙ্গোপাধ্যায় নিজের ঘাড়ে সব দায় নিলেও রাহুল সিংহ কিন্তু একবারের জন্য সুর নরম করেননি। নেতৃত্বের গাফিলতি হয়েছে এমন ইঙ্গিতটুকুও দেননি। উল্টে তার অভিযোগ, তৃণমূল প্রতিহিংসা রাজনীতি করে রূপার নাম কলকাতা পুরো এলাকার ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তৃণমূল অবশ্যই অভিযোগ উড়িয়ে দিয়েছে। আমরা করে না করে কে ইলেকশন কমিশনার করবে অথবা করবে না, এই ব্যাপারে আইন কথা বলবে, আর আইন যেটা রূপায়ণ করার দায়িত্ব আছে তারা কথা বলবে। মন্তব্যটা নিয়ে কি বলবেন? না জেনে অবিবেচকের মতন। বিপাকে পড়ে শুধু তৃণমূলকে আক্রমণ করেই থামেননি, রাজ্য নির্বাচন কমিশনকেও নিয়ম বোঝানোর চেষ্টা করেছেন রাহুল সিংহ। 1994 সালের মিউনিসিপাল অ্যাক্টে পরিষ্কার 22-এর ক্লজ 3 নম্বর ধারায় বলা আছে যে নমিনেশনের শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ নমিনেশনের শেষ দিন পর্যন্ত নাম তোলার ব্যবস্থা মিউনিসিপাল অ্যাক্টে বলা আছে। একজনের গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবেই নির্বাচন কমিশন খর্ব করতে পারে না। রাহুল সিংহের দাবি যদি সত্যি হয় তাহলে কেন রূপার জায়গায় আরেকজনকে শেষ মুহূর্তে প্রার্থী করতে হলো বিজেপিকে? কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটলেন না বিজেপির রাজ্য সভাপতি? সূত্রের খবর, এই প্রেক্ষাপটে বিজেপির অন্দরেও রাহুল সিংহের নেতৃত্ব নিয়ে একাংশ প্রশ্ন তুলছে। পদ্ম ফোটার মতো হাওয়া জমি জল থাকলেও উপযুক্ত পরিচর্যা না হলে কি তা ফুটবে? প্রশ্ন বিজেপির অন্দরেই। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। না এক সেকেন্ড, বিশালবাবু একটা জিনিস, মানে তৃণমূলের চক্রান্ত বলছেন বিজেপি, আমি বলছি রূপা গাঙ্গুলির বিষয়তে কোথাও তৃণমূলের, মানে অম্বিকেশ, শিলাদিত্য, তৃণমূল সরকারের কথায় প্রশাসন মিথ্যে মামলা সাজিয়েছে, একাধিক উদাহরণ দেয়া যায়, কিন্তু রূপা গাঙ্গুলির বিষয়ে কোথায় তৃণমূলের চক্রান্ত? 2014-তে সোনারপুর রাজপুরে ভোট দিলেন। আমি একটা কথা বলি যে আম আদমি পার্টি না অতি সম্প্রতি যে বিপুল সাফল্য পেয়েছিল তার একটা কারণ 49 দিনের যে তাদের ভুল ভ্রান্তিগুলো খুব অনেস্টলি ক্ষমা চেয়েছিল মানুষ। কিন্তু আমি বলছি রাজনীতিতে সৎভাবে যদি আমি চলি, মানুষ কিন্তু আমাকে আশীর্বাদ দেবে। এখানে পরিষ্কার, আমি এর আগেও বলেছি যে এটা পরিষ্কার আইনটা না জানার ব্যর্থতা, এবং এই ব্যর্থতাটা পুরোপুরি বিজেপি। রূপা গাঙ্গুলি কেন আমি কথাটা বলছি, তিনি না জানতে পারেন একেবারে। আমি তো বলছি আজকে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তারা এই দায় এড়াতে পারেন না। আমি আগেও বলছি, আজও বলছি। কেন আমি কথাটা বলছি? আমাকে আপনি একটু শুনুন ভালো করে, আইনটা আবারও আপনি তর্ক করছেন আনারি। এক হলো যে রূপা গাঙ্গুলিকে যদি আপনার সোনারপুর থেকে কলকাতায় আমরা আলাদা একটা বিধানসভায় আনতে হয়,
তাহলে কলকাতায় ভোটার ছিলেন না না, আরে এখন তো সোনারপুরে লাস্ট ভোট দিয়েছে, 2014 দিয়েছেন তো। আপনারা কেন এইসব বলছেন আমি এটা বুঝতে পারছি না। দ্বিতীয় যেটা আছে, এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় আসতে গেলে ইনক্লুশনের জন্য নাম সাবমিশনের পরে 7 দিন সময় না, এই ক্ষেত্রে হয় না, এবং এই ক্ষেত্রে হয় না, এই ক্ষেত্রে হয় না। এমস এন্ড অবজেকশনের জন্য 7 দিন সময় দিতে হয়। ইলেকশন কমিশনকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ইউজ করছেন। আর 2 নম্বর হলো 22 বলবেন না, 22 3 উপধারার যেটা কথা বলা হচ্ছে, ইলেকশন সেটাও হলো রাজনৈতিক কাজ না, কোনো বিধানসভার ইলেকশন হচ্ছে, এক বিধানসভার একটা ওয়ার্ড থেকে নিয়মটা জেনে আমি পরিষ্কার করে বলতে চাই যে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে বিজেপির নেতৃত্ব অজ্ঞতা কাজ করেছে, কিন্তু সেই অজ্ঞতাটা তারা অনেস্টলি স্বীকার না করাটা আমি মনে করি আরো অন্যায়। দ্বিতীয় যে বিষয়টা আজকের আলোচনায় এসেছে সেটা হলো যে দেখুন, এটা তো বলা হচ্ছিল যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী সমর্থকরা যে আসছেন, তখন বারবার প্রশ্ন উঠছিল মিডিয়ার থেকেও যে এরা এই আপনারা তাহলে কি করে পার্টি উইথ ডিফারেন্ট হবেন। তখন বলা হচ্ছিল মস্তিষ্ক ভালো থাকলে তাহলে তো পার্টি ঠিক থাকবে, মস্তিষ্ক যার ভালো সেখানে আমার ঘটনা থেকে কি তৃণমূল নিয়ে বিক্ষুব্ধই যদি বিজেপিতে আসে, মানুষ বিজেপিকে ভাত দেবে কেন? আমার মনে হয় এখানেই সব থেকে বড় প্রশ্ন যে সবকটা রাজনৈতিক দলের চেহারা, এমনকি অনৈক্যের ছবিটাও যদি হুবহু একরকম হয়, ভোটাররা তাহলে যাবেন কোথায়? এই প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আমার এই পর্যায়ের বক্তারা কে কি বললেন এক নজরে। অনেকে বলছেন এটা যেন দূরপাল্লার ট্রেন, দুরন্ত গতিতে ট্রেন ছুটছিল, পর পর সিগন্যাল সবুজ, কিন্তু তারপর সিগন্যালের রং বদল হলো, সবুজ থেকে লাল, আর একেবারে গন্তব্যের অনেক আগেই দুম করে থেমে গেল সেই ট্রেন। ট্রেন নাকি সারদায় সিবিআই তদন্ত, আর থামার কারণ নাকি সম্পূর্ণ অজ্ঞাত। অনেকে বলছেন রাজনৈতিক। এতটাই এই জল্পনা যে এই মার্চের গরমে শুধু নয়, বেশ কয়েক সপ্তাহ আগে ফেব্রুয়ারির বসন্ত থেকেই নাকি গতি আস্তে হওয়া শুরু হয়েছে, এবং ওপরতলার একমাত্র নির্দেশ আছে ওই যে সবুজ সিগন্যাল আছে মাতাং সিং এর ক্ষেত্রে, যার দূর দূর অবধি কোনো তৃণমূল কানেকশন নেই। সত্যি কি রাজনৈতিকভাবে প্রভাবিত সিবিআই তদন্ত? তাই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। শুভ প্রসন্নকে ইডি ডাকলেও সারদায় ফের শীত ঘুমে সিবিআই, পেছনে কি রাজনৈতিক অঙ্ক বদল? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন বামফ্রন্ট নেতা অশোক ঘোষ, আছেন শিক্ষক বিজন সরকার, অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার আসবেন, এবং আছেন সর্দার রামজাদ আলী। যেটা বলছিলাম যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আর বিজেপির কোথাও কি ঘনিষ্ঠতা হচ্ছে, আর সেই ঘনিষ্ঠতার অ্যাক্সেলারেটে যত চাপ হচ্ছে তত ব্রেক লাগছে সারদার তদন্তে, বলছেন অনেকে। দেখুন, এ যেন বার্সেলোনার রিয়াল ম্যাচ চলতে চলতে হঠাৎই কলকাতা লেগের ম্যাচ শুরু হয়ে যাওয়া। দ্রুতগতির রুদ্ধশ্বাস ম্যাচে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে হঠাৎই ছন্দপতন। বেআইনি আর্থিক প্রদর্শন কেলেঙ্কারি সিবিআই তদন্ত প্রসঙ্গে কটাক্ষ করে অনেকে এখন এমনটাই বলছেন। সিবিআই তেড়ে ফুড়ে কেলেঙ্কারির তদন্ত শুরুর পর পাড়ায় পাড়ায় চায়ের দোকান থেকে লোকাল ট্রেন, সব জায়গাতেই একটাই আলোচনা চলছিল, এবার কে? সারদাকাণ্ডে এবার কোন চক্রের জেলে যাওয়ার পালা? মানুষের প্রত্যাশার পারদ যখন চড়ছিল, সিবিআই তদন্তের গতিও ততই বাড়ছিল। কিন্তু হঠাৎই চুপ সিবিআই। তাদের এই অবস্থান নিয়ে যখন সবে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস সিপিএম, ঠিক তখনই ফের একবার জেগে থাকার আভাস দিয়ে রোজভ্যালি দপ্তরে হানা দেয় সিবিআই। কিন্তু তারপর ফের একবার কার্যত শীত ঘুমে তারা, কোনো উচ্চবাচ্য নেই। যার জন্য সবার মুখে এখন একটাই প্রশ্ন, কি কারণে সারদা কেলেঙ্কারির তদন্তে হঠাৎ করে চুপ করে গেল সিবিআই? এর নেপথ্যে কি কোনো রাজনৈতিক কারণ আছে? কারণ গত কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। দিল্লিতে মোদি মমতা বৈঠক হয়েছে, রাজ্যের 39টি প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মোদী সরকারের পরিবেশ মন্ত্রক। মোদী সরকারের অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ খনি ও কয়লা বিলকে সমর্থন করে রাজ্যসভায় তা পাশ করাতে সাহায্য করেছে তৃণমূল। বিমা বিলের বিরুদ্ধে ভোট না দিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে তারা।
সারদা কেলেঙ্কারি সিবিআই বিরোধিতা করলেও রানাঘাট ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের জমি বিলের বিরোধিতায় তৃণমূল এখনো অনড় থাকলেও শেষ পর্যন্ত তাদের অবস্থান কি হয় তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস ও সিপিএমের দাবি সারদা কেলেঙ্কারি তদন্তের গতি ধীরে করতেই মোদীর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন মমতা। বিজেপির সরকারের সঙ্গে তৃণমূল নেত্রীর একটা বোঝাপড়া হওয়ার জন্য সিবিআইয়ের কাজ যেন অনেকটা গতি যেন হারিয়ে ফেলেছে। সিবিআইকে শীতঘুমে পাঠাবার জন্য খুব চেষ্টা হচ্ছে, ওই কারণেই লাড্ডু খেয়েছেন, লাড্ডু খাইয়েছেন, ওই কারণেই দড়ির বদলে রাখি পরিয়েছেন। মুখ্যমন্ত্রী সেটিংয়ের রাজনীতির খেলাতেই এখনও আছেন যদি সিবিআই থেকে বাঁচার সুযোগ পাওয়া যায়। সিবিআই তদন্তে ঢিলেমি হচ্ছে এমনটা মানতে রাজি নয় বিজেপি। পরিষ্কার সুপ্রিম কোর্টের অর্ডারে বলা আছে, কোনো পক্ষের যদি মনে হয় যে তদন্ত চলছে এটা তার গতি প্রকৃতি ঠিক নেই, তারা আবার কোর্টের সামনে আসতে পারেন। তারপরে এই ধরনের অভিযোগ তোলা শুধুমাত্রই রাজনীতি করার জন্য এই ধরনের বক্তব্য, যার বাস্তবের সাথে কোনো মিল নেই। সিবিআই সূত্রের দাবি সারদা কেলেঙ্কারি তদন্ত সঠিক পথে এগোচ্ছে। ইতিমধ্যেই দুটি চার্জশিট দেওয়া হয়েছে। বর্তমানে মাতঙ্গ সিংহ, শিবনারায়ণ দাসের বিরুদ্ধে দ্রুত চার্জশিট জমা দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে তারা কোনোভাবেই জামিন না পেয়ে যান। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর ফের একবার নতুন করে নানা জনকে ডাকা ষড়যন্ত্রের অতলে যাওয়ার কাজ শুরু হবে। কিন্তু সিবিআই এই দাবি করলেও নানা মহল থেকে পাল্টা প্রশ্ন তোলা হচ্ছে যে রাঘব বোয়ালদের ধরা এখনো বাকি রয়েছে, কোনো গোপন রাজনৈতিক সমীকরণে সৌজন্যে তারা সব টাকা হজম করে ফেলবেন না তো? হচ্ছে করে সিবিআই তদন্ত হঠাৎই শেষ হয়ে যাবে না তো? প্রতারিত মানুষগুলো কি কোনো দিন জানতে পারবেন তাদের কষ্টের টাকা কোন 12 ভূতে লুটে পুটে খেলো? এবিপি আনন্দ। অশোকদা, অত্যন্ত জোর গলায় আপনারা সিবিআই চাই করে আকাশ বাতাস ফাটিয়ে দিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এই 23 তারিখ সত্যবাদী হলে কোনো সিবিআই অফিসারও দাবি করবেন না যে তদন্তে যথেষ্ট গতি আছে। কোথায় সমস্যা হলো? বিমা বিলে ওয়াকআউট করলো তৃণমূল, বিজেপির সুবিধা হয়ে গেল। কয়লা বিল, খনি বিলে সমর্থন করলো, সেখানেই কি আসল রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষণ তো সে কথাই বলে। আসলে গোটা ঘটনার গত কয়েক মাসের, বিশেষ করে 8-9 মাসের গোটা ঘটনার যদি একটা রাজনৈতিক বিশ্লেষণ করা যায়, তাহলে এক কথায় বলতে হয় রাজনীতির কথাটার যে অর্থ সেটাই পাল্টে যাচ্ছে ক্রমশ। রাজনীতি মানে সুনীতি বা সুশাসনের নিশ্চয়তা দেওয়ার নীতি। অথচ দুটি রাজনৈতিক দল যাদের মধ্যে নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে থেকে যাদের মধ্যে কি অসম্ভব বৈরিতা, একজন আরেকজনকে কাঞ্চাপাটি মারছেন, কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, আরেকজন তো বলছেন দড়ি কেনার টেন্ডার দেখো, 2 হাতে 2 লাড্ডু। ধীরে ধীরে রাজনীতিতে হলো কি, তৃণমূল দল ডুবে রইল আকণ্ঠ দুর্নীতিতে, আর বিজেপি সুশাসন সুনীতির সমস্ত প্রতিশ্রুতি একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তৃণমূলের সমর্থন কিনতে ব্যস্ত। না সেটা আমি মানতে পারলাম না। রাজনীতির এই অর্থ তো চিরকাল, ভারতীয় রাজনীতিতে আপনি যদি দেখেন দুর্নীতির হাজারো অভিযোগ ওঠে, কিন্তু যেখানে ক্ষমতাশালীরা যুক্ত কোথায় কনভিকশন হয়? এইটা হলো, আমি তো সেই কথা, গরিব মানুষের টাকা গেলে গরিব মানুষ সাফার করে। আমি সেই কথাটাই বলছি। আমি যেটা বলতে চাইছি, এবার আসল কথায় এলাম, তাহলে কি দাঁড়ালো? মুকুল রায় কি কার্যত অলিখিত রাজসাক্ষী হয়ে গেলেন? তাহলে কোথায় দাঁড়ালো মুকুল রায়ের বিরুদ্ধে এত অভিযোগ, সেসব অভিযোগ জেলে যারা আটক তারা করছেন? তাহলে মুকুল রায় কি অলিখিত রাজসাক্ষী যে মুকুলকে দ্বিতীয়বার সিবিআই ডাকছে না? অথবা কথাটা তো খুব পরিষ্কার যে জমি বিলে তৃণমূল একটা দুটো সংশোধন যদি হয় তাহলে সমর্থন দেওয়ার জন্য 2 হাত বাড়িয়ে আছে, এবং এখনো পর্যন্ত জমি বিলের ক্ষেত্রে তৃণমূলের আপোষ করার কোনো যা কথা হয়েছে জমি বিল অ্যাজ ইট ইজ সমর্থন করছে না, কিন্তু একটা দুটো সংশোধন দিয়েই সমর্থনের জায়গা ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং বিজেপি সরকারও একটা দুটো সমর্থনের ক্ষেত্র তৈরি করে নিচ্ছে, সংশোধনের ক্ষেত্র তৈরি করছে। আমি শুধু এইখানে বলতে চাই একটা কথা, যে শুধু জমি বিল না, ভবিষ্যতে পার্লামেন্টে যত বিল আসবে তৃণমূল সেই সব বিলে সমর্থন দেবার ক্ষেত্র খুঁজছে, রাস্তা খুঁজছে, এবং সেটা দেবে। কিন্তু মূল কথা তুমি যেটা বলেছো এটা 100% সত্যি কথা। এত মানুষের টাকা ফেরত কি হবে? বিজেপি সিবিআই যে কাজই করুক, এই মানুষগুলোর টাকা ফেরত চাই যে লোকেরা আত্মহত্যা করলো। শীত ঘুমে যে গেছে, আমার একটা জিনিস মনে হচ্ছে, মানে দারুণ বলেছেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ বলছেন, আমি রোজভ্যালিতে টাকা রেখেছি, আপনারাও নিশ্চিন্তে রাখুন। এটা দাঁড়িয়ে বলছে একটা মিটিং এ।
তাহলে তাকে অ্যারেস্ট করা হয়নি বলেই কি শীত ঘুমে গেছেন আমি জানি না, মানে হয়তো এখন তো তুমি খুশি, ওখানেও অ্যারেস্ট হয়নি এখানেও অ্যারেস্ট হয়নি, সবাই শীত ঘুমে। না, এবারে তৃণমূল কংগ্রেসের যদি কেউ অ্যারেস্ট না হয় তাহলেই শীত ঘুমে গেছে, অ্যারেস্ট না হলে শীত ঘুমে গেছে। আমি জয়প্রকাশ বাবু পরিষ্কার আমার কথাটা, সেটা হচ্ছে বিজেপির তোতা পাখি, হ্যাঁ, এবং বিজেপি সরকারের কথায় সিবিআই ওঠে এবং বসে। তৃণমূল কংগ্রেস সপ্তাহ 3 আগে অবধি বলে এসছে, এখন রানাঘাট কাণ্ডে সেই বিজেপির তোতা পাখির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখছেন। কার ওপর মানুষ আস্থা রাখেন? মানে আমি সত্যি যদি বিজেপির তোতা পাখি হয়, অত্যন্ত নির্ভরযোগ্য বন্ধু বান্ধবের ওপর, তো বন্ধুত্বটা বাড়লো, কাছাকাছি এলেন বন্ধুত্ব। না, আপনার প্রশ্নের প্রথম প্রশ্নটা যেটা, যে রানাঘাট কাণ্ডে আপনাদের এখানেও আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলছি, এটা এসকেপ রুট এবং ড্যামেজ কন্ট্রোল। এটা বিজেপির তোতা পাখি কি তোতা পাখি নয়, রাজ্যে সিবিআই কি কারণ তিনি পারছেন না, এবং কাউকে না কাউকে দরকার দোষটা চাপানোর, লোককে বলার। আমি বলছি, আমি জানি না, সিবিআই জানে। এটা হচ্ছে নাকি সারদায় আমি আশ্বাস পেয়েছি, ঠিক আছে, আবার ওটা প্রশ্নে আসছি। রানাঘাটের কাণ্ডে পরিষ্কার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যখন আর কোনো জায়গা পাচ্ছে না, একজন লোককে দরকার দোষ চাপানোর, যদি না কিছু করতে পারি সারা বিশ্বের চোখের সামনে, তাই সিবিআইকে দিয়ে দেওয়া, এটা এসকেপ রুট। সারদা কাণ্ডের যে কথাটা বলছেন, শীত ঘুমের কথা, আপনাকে শুধু মনে করিয়ে দিই, সারদার সঙ্গে সমস্ত চিটফান্ডকেই করতে বলা হয়েছিল ইনভেস্টিগেশন, সবকে সিবিআইকে বলা হয়েছিল। এখানে দীর্ঘদিন আমরা শুনেছি বিজনবাবু এবং অন্যান্য যারা তৃণমূল কণ্ঠী, তারা বারবার বলেছেন যে কেন অন্যদের, সারদা ছাড়া আর অন্য চিটফান্ডকে করা হচ্ছে না। আজ কয়েক সপ্তাহ আগে এইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে সিবিআই এর রোজ ভ্যালি রেডের সময় তারা বলল আমরা 2 মাস প্রিপারেশন নিয়ে আজকে এই 27টা জায়গা একসঙ্গে রেড করেছি। সেদিন কিন্তু আমরা বলিনি শীত ঘুম। যদি 3 সপ্তাহে শীত ঘুম এসে যায়, এইটা মাথায় রাখতে হবে। এত বড় তদন্ত, রোজ ভ্যালি সেই যেটা আপনি কোট করছেন, সেই রেডের পর কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আবার আমি বলছি, আবার তার পরের সপ্তাহে আমরা কিন্তু উত্তেজিত হয়ে উঠেছিলাম। আমি আপনার মনে করে দিচ্ছি আর একটা, তার পরের সপ্তাহে আমরা সাংঘাতিক উত্তেজিত হয়ে উঠেছিলাম এখানে যখন দেখলাম মুকুল রায়ের নাম ওপরে, কিন্তু তৃণমূলের অ্যাড্রেস দেওয়া, যে সিবিআই এর চিঠি যে আপনাদের সব ভোটের খরচ জানান, সিবিআই তৃণমূলকে বলছে। যদি আজকে যেসব কথা হচ্ছে মমতা না মুকুল, কাকে সিবিআই আন্ডারস্ট্যান্ডিং এ এসছে, এই কথা যে উঠছে না, আমি মনে করিয়ে দিই অশোক বাবুকে যে মমতা মুকুল এখন 2 শিবির, আপনি একসঙ্গে এক জায়গায় ফেলতে পারবেন না। এবং সিবিআই সোজা তৃণমূলের দপ্তরে হানা দেওয়ার বন্দোবস্ত করেছে। আজকেই মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু নমিনেশন ফাইল করে, তো তাদের দলের ব্যাপার, কত দূরে এটার সঙ্গে না সিবিআই না বিজেপি, এটা হচ্ছে আবার নিজেদের ড্যামেজ কন্ট্রোল। কিন্তু আজকে আমরা বলছি, আমরা জানি না পরশুদিনই আবার আমরা এখানে গল্প করব কিনা। বলছে যে তোমার কাছে আছে একটা জিনিস, আমি শুধু আবার কি মুকুলকে ডাকবে, আমজাদদার কাছে আবার কি মুকুলকে ডাকবে সিবিআই, আমজাদদাকে শুধু আমি মুকুল রাজশাহী, প্লিজ অশোকদা, আমজাদদাকে আমি শুধু এইটুকু মনে করিয়ে দিচ্ছি যে হ্যাঁ সত্যি জয়প্রকাশ বাবু তো ঠিকই বলেছেন, যে চিঠিটা গেল তৃণমূল ভবনে, যে সম্পত্তির হিসেব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। মুকুল রায় মেল করে সেদিনই জানিয়ে দিলেন যে আমি ওই পদে নেই, সর্বভারতীয় সাধারণ সম্পাদক নেই, আমি তাই জন্য এই হিসেবটা দিতে পারবো না। তারপর অন্তত 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ চলে গেছে, এখনো পর্যন্ত তৃণমূলের উত্তর গেছে কিনা আমরা জানি না। সিবিআই উত্তর না পেলে আর কোনো দ্বিতীয় চিঠি কিন্তু লেখেনি। তো আমি বলছি যে পুরো জিনিসটা গটা পড়ছে না, তো সন্দেহ গভীর হচ্ছে। গভীর করবে। হ্যাঁ, আমি এই চ্যানেলে এবং অন্য চ্যানেলে প্রথম থেকে এই কথা বলে আসছি যে সিবিআই তদন্তের যে গতি প্রকৃতি, তার মধ্যে খুব প্রাণ নেই, তার মধ্যে ঐকান্তিকতা নেই। তার কারণ তার প্রমাণ হিসেবে আমি প্রথম বলেছিলাম যে একজন আসামির বিরুদ্ধে একটা চার্জশিট দেওয়া হলো, সেই চার্জশিটে ভাইটাল যে ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন, সেই সেকশনটা অমিট হয়ে গেছে। সেটা যেমন চার্জশিট যখন দেয়া হলো তখন দেখা হয়নি, যখন অর্ডার পাস হলো তখন নয়, 2 মাস পরে সেটা দেখা গেল। তারপর তারা দৌড়ঝাঁপ শুরু করলেন।
যে কথাটা তুমি এখন বলছো যে গত 3 সপ্তাহের মধ্যে সিবিআই সারদাকে নিয়ে আর কোনো কিছু, আমি চিঠি দিয়ে জানতে চাইলাম, তারপরে উত্তর পেলাম না, আমি কোনো রেসপন্স করলাম না। একটা প্রশ্ন আছে যে এটা কি রাজনীতির অঙ্ক বদল? এ কথাও আমরা প্রথম থেকে বলে এসেছি যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী সরকার তৈরি করলেও রাজ্যসভায় তার একটা জায়গায় বাধা আছে, বাধা মানে অন্তরায় আছে। সেই অন্তরায়টাকে যদি তিনি পার হতে চান তাহলে খাসতালুকের কোনো গোমস্তাকে ব্যবহার করতে হবে। সেই খাসতালুকের গোমস্তাটাকে খুঁজে খুঁজে নরেন্দ্র মোদী ঠিকই বের করেছেন। সেটা হচ্ছে এই সিবিআই। এই সিবিআই জুজু দেখে আমি যদি বলি এই রাস্তা আপনারাই কংগ্রেসই দেখিয়েছে, সমাজবাদী পার্টি বলুন, বহুজন সমাজ পার্টি বলুন, যখনই মিলে সুর মেরা তুমারা না হয় তখনই সিবিআই এগিয়ে আসে। আমরা এই কথাও বারবার, আমি এই কথাও বলেছি এবং আমার দল এই কথাও বারবার বলেছে যে সুপ্রিম কোর্ট বলেছিল যে খাঁচায় বন্ধ তোতা পাখি, সেই সুপ্রিম কোর্ট দিয়েছে সিবিআই। হ্যাঁ, এবং বলে দিয়েছে যে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বহু অভিযোগ আছে কিন্তু সবথেকে নির্ভরযোগ্য তার উপর আস্থা রেখেছে। তোর যেখানে দেশের সর্বোচ্চ বিচারালয় যখন আস্থা রেখেছে সেই একই কথাই আমরা বলেছি। ঠিক আছে, কিন্তু আমি বলছি অঙ্কটা যে পার্লামেন্টে ঝামেলা বাঁধলে সিবিআই এগিয়ে যায়, আবার বহুজন সমাজ পার্টি বা সমাজবাদী পার্টি পিছিয়ে এলে আবার সিবিআই ঝিমিয়ে পড়ে, সেই ঝিমিয়ে পড়াই সারদায় নয় তো? সেই জায়গায় আমি বলছি যে প্রধানমন্ত্রীর একটা বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতাটা হচ্ছে যে যতগুলো অর্ডিন্যান্স তিনি করেছেন, দেশের যে পুঁজিবাদী যে সমস্ত সংস্থাগুলো, কর্পোরেট সেক্টর এবং বৃহৎ পুঁজির কাছে তার যে অঙ্গীকার দেওয়া আছে, সেই অঙ্গীকারগুলোকে পালন করার মূল রাস্তা হচ্ছে এই অর্ডিন্যান্সগুলো। সেই অর্ডিন্যান্সগুলোকে পাশ করানোর জন্যে যার হাতে পায়ে দরকার আছে সেই হাতে পায়ে ধরবে এবং অন্যজনের যার 2008-এ আমরা এই উন্নয়নকে দেখেছি, সেই রেফরা বেরিয়ে গেলে মনমোহন সিং এর পাশে গিয়ে সরকার বাঁচিয়ে দিতে। ফাইন, আমি দ্রুত একবার দেখব আজকের ঘটনা। আজকে শুভা প্রসন্ন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নকে ইডি ডেকে পাঠিয়েছিল, 5 ঘন্টা দীর্ঘ জেরা চলে। দেখব সারদা কাণ্ডে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে তৃতীয়বার। যদিও ইডি সূত্রে দাবি এবারও শুভা প্রসন্নকে জেরায় পাওয়া তথ্যে পুরোপুরি সন্তুষ্ট নন গোয়েন্দারা। সোমবার সকাল 11টা থেকে শুরু হয় ম্যারাথন জেরা পর্ব। দুপুর 1টায় 8 ঘন্টার বিরতি, তারপর দ্বিতীয়ার্ধে ফের 3 ঘন্টা জেরা করা হয় তাকে। সারদা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পীর কাছে কি জানতে চাইলেন গোয়েন্দারা? ইডি সূত্রে দাবি সুদীপ্ত সেনকে শুভা প্রসন্নর চ্যানেল বিক্রি নিয়ে একাধিক ক্ষেত্রে ধোঁয়াশা রয়েছে, কিন্তু সবথেকে বড় রহস্য একটাই, চ্যানেল বিক্রি করে পাওয়া 6.5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা কোথায়? এর আগে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পী শুভা প্রসন্নকে ইডি 2 বার এবং সিবিআই 1 বার জেরা করে। গোয়েন্দা সূত্রে দাবি জেরায় শুভা প্রসন্ন দাবি করেন তিনি চ্যানেল বিক্রি বাবদ সুদীপ্ত সেনের কাছ থেকে মোট 6.5 কোটি টাকা নেন। গোয়েন্দা সূত্রে দাবি ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় শুভা প্রসন্ন এই 6.5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা নিজের সংস্থা দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেডের অংশীদার এবং বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যদের মধ্যে ভাগ করে দেন। আগে ইডির জেরার মুখোমুখি হয়ে শুভা প্রসন্ন দাবি করেছিলেন আগের লগ্নি বাবদ 50 লক্ষ টাকা তিনি নিজে নেন। আপনি কত টাকা নিয়েছিলেন? আপনি কত টাকা নিয়েছিলেন? আমি তো আমার শেয়ারের যেটুকু টাকা। কত টাকা? 50 লাখ টাকা। অর্থাৎ খরচের খাতায় গেল মোট 3.5 কোটি টাকা। 6.5 কোটি টাকা থেকে তা বাদ দিলে বাকি থাকে 3 কোটি। কিন্তু এই 3 কোটি টাকার কোনো হিসেব শুভা প্রসন্ন দিতে পারেননি বলে ইডি সূত্রে দাবি। ইডি সূত্রে খবর, সোমবারে শুভা প্রসন্নকে এই 3 কোটি টাকার হিসেব নিয়ে বারবার প্রশ্ন করা হয়, কিন্তু তিনি দাবি করেন এই টাকা তাঁর চ্যানেলের কাজে খরচ হয়েছে, যদিও নিজের দাবির সপক্ষে কোনো নথি বা বিল তিনি পেশ করতে পারেননি বলে ইডি সূত্রে খবর। গোয়েন্দা সূত্রে দাবি আরও 2-1টি জায়গাতেও ধোঁয়াশা তৈরি হয়েছে। ইডি সূত্রে খবর, সুদীপ্ত সেন দাবি করেছিলেন তিনি শুভা প্রসন্নর কাছ থেকে 10 কোটি টাকা দিয়ে চ্যানেল কেনেন, কিন্তু শুভা প্রসন্ন বলছেন তিনি চ্যানেল বিক্রি করেছেন 6.5 কোটি টাকায়। গোয়েন্দাদের প্রশ্ন, তাহলে সুদীপ্ত সেন এবং শুভা প্রসন্নর মধ্যে কে সত্যি কথা বলছেন? দ্বিতীয়ত, শুভা প্রসন্ন তাঁর সংস্থা দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেড বিক্রি করে দিলেও রেজিস্টার অফ কোম্পানিজের নথি বলছে সংস্থা ডিরেক্টর পদে এখনো নাম রয়ে গিয়েছে শুভা প্রসন্নর। ইডির প্রশ্ন, সংস্থা বিক্রির পরও ডিরেক্টরের জায়গা থেকে নিজের নাম সরাতে শুভা প্রসন্ন নিজে কেন উদ্যোগী হননি? ইডি সূত্রে দাবি শুভা প্রসন্নর বয়ান রেকর্ড করা হয়েছে, তিনি যে নথি দিয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে সেই নথিতে গোয়েন্দারা পুরোপুরি সন্তুষ্ট নন, প্রয়োজনে তাকে আবার ডাকা হতে পারে। এদিন সিটিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় শুভা প্রসন্নকে জেরা পর্ব নিয়ে বারবার প্রশ্ন করা হলেও তিনি একটি প্রশ্নেরও উত্তর দেননি। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, সারদা কাণ্ডে তারাও শুভা প্রসন্নকে ফের জেরা করতে চায়। কিছুদিনের মধ্যে সেই মর্মে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এই শিল্পীকে নোটিশ পাঠানো হতে পারে। প্রকাশ সিনহা, জয়ন্ত পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
বিজন 18ই মার্চ সিবিআই রানাঘাটে তদন্ত করবে, সোশ্যাল মিডিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী। 21শে মার্চ খনি বিল আর কয়লা বিলের সমর্থন করলেন। কোথাও কি সমীকরণটা গাঢ় হচ্ছে, সেই জন্য সিবিআইতে আস্থা বাড়ছে, আস্থা ফিরছে? রানাঘাট কাণ্ডে বিজেপি বললেন জয়প্রকাশ দা যে দোষ চাপানোর কথা বলছে, যে দোষ চাপিয়ে দেবে আমাদের ঘাড়ে, তাহলে কি সিবিআই কে ভয় পাচ্ছে বিজেপি? আমি তো আজকে প্রোগ্রামে এসে আমার মনে হচ্ছে উল্টো রাজার দেশে এসেছি, যেখানে নাকি দিবা স্বপ্ন দেখছি। এতদিন ধরে আমাদেরকেই বলতে হতো যে বিজেপি জোর করে ব্যবহার করছে, পলিটিক্যালি ব্যবহার করছে, আজকে দেখি সবাই উল্টো কথা বলছে। আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে। কপিল সিব্বল যখন রাজ্য সরকারের হয়ে যখন সওয়াল করে তখন রে রে করে চিৎকার করে ওঠে অনেকে, কিন্তু জ্ঞানেশ্বরী আগে উত্তর দাও, কেন সিবিআই চেয়েছিলে আগে বলো? জ্ঞানেশ্বরীতে কে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই চেয়েছিল কেন? এই রে রে বলার আগে বলো। এই সিবিআই তো রানাঘাটে চেয়েছে, ওই সব ভুলে গেলে চলবে না। চিৎকার করে লাভ হবে বন্দ্যোপাধ্যায় না বলছিস না, আরে এত চিৎকার করছেন কেন? বলো প্লিজ। 47 রানাঘাট কাণ্ডেও তো সিবিআই চেয়েছে মমতা, এটা তো কোনো প্রশ্ন নয়। কিন্তু তাহলে সেটা উল্টা পুরন্ত বলছি। কপিল সিব্বল যখন চিৎকার মানে দাঁড়ায় তখন রে রে করেছিলেন। অনেকেই এ রাজ্যে, অনেকেই অন্য রাজ্যে গিয়ে মামলা করছে, মানে যারা এই স্পঞ্জি স্কিম তাদের হয়ে মামলা করছে, অথচ এখানে বিরোধিতা করছে। নাম বলুন, বলুন নাম বলুন। এখানে আমরা অনেকেই নাম বলুন বিজয়। আমি পরিষ্কার অভিযোগ না নাম বলতে হবে। বিজন সরকারি স্ট্যান্ড হচ্ছে সিবিআই বিরোধিতা, রাইট? সেই জন্য রাজকোষ থেকে 11 কোটি টাকা আমাদের টাকা স্ট্যান্ড ছিল, অবশ্যই স্ট্যান্ড ছিল 11 কোটি টাকা। আমার তখন হবে শুনে যে যারা সিবিআই কে দেখুন, সুপ্রিম কোর্ট বলেছিল একটা মামলায় খাঁচা তোতা পাখি, পরে বলেছে সে তারা ভালো কাজও করে। দরকার মতন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই মাঝখানে গালাগালি দিয়ে এসছে, আগে ভালো বলেছে আবার বলল সিবিআই। এই যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি দরকার মতন একটা সিবিআই একটা জায়গায় অন্তত একমত যে সত্যি সত্যি সিবিআই তদন্তকারী অফিসাররা এখন যাদের সঙ্গে যোগাযোগ আছে একটু কথা বলে দেখবেন, তারা সত্যি বলছেন যে তারাই সব থেকে বেচারা, কারণ তদন্তে অগ্রগতি হওয়ার কোনো সবুজ সংকেত তারা পাচ্ছেন না। আমি দ্রুত একবার দেখাবো যে সিবিআই তদন্ত যেরকম থমকে দাঁড়িয়েছে, সেই রকম সারদায় সেই বহু চর্চিত অ্যাম্বুলেন্সগুলো যেখানে নাকি বস্তা বস্তা নগদ টাকা সাপ্লাই হতো, সেইগুলো এই সারদা তদন্তের মতোই একেবারে থমকে দাঁড়িয়ে আছে থানার সামনে। দেখুন সেই ছবি। সারদা কেলেঙ্কারির তদন্তে আচমকাই যেন একটু ঢিলে ঢালা সিবিআই। অনেকে কটাক্ষ করছেন, একদিকে সিবিআই অফিসে পড়ে থাকা সারদার ফাইলে যেমন ধুলো জমতে শুরু করেছে, তেমনই জেলায় জেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সারদার অ্যাম্বুলেন্স। এই কথা অনেক মহৎ উদ্দেশ্যের কথা বলে, যার উদ্বোধন হয়েছিল ঘটা করে। এই ছিল বারুইপুর থানা। সারি দিয়ে দাঁড়িয়ে সারদা গোষ্ঠীর 7টি অ্যাম্বুলেন্স, ভাঙা চোরা জীর্ণ দশায়। সারদা প্রতারণা প্রকাশ্যে আসার পর থেকে এটাই ঠিকানা এই অ্যাম্বুলেন্সগুলোর। এদিকে প্রতারকের সম্পত্তিতে নজর পড়েছে চোরেদেরও। কাঁচ উধাও, উধাও ভেতরকার সব জিনিসপত্র। সারদা কোম্পানি যখন ধরপাকড় শুরু হয় তারপর থেকেই একের পর এক গাড়িগুলো আসছে, এই অবস্থা এখানে পড়ে নষ্ট হচ্ছে। বেশিরভাগই সব অ্যাম্বুলেন্স, আমরা কোনোদিনই রুগী বইতে দেখিনি, তার পরবর্তী ক্ষেত্রে এই থানায় দেখতে পাচ্ছি। একইভাবে পড়ে রয়েছে সারদা 2টি ট্রাক ও কয়েকটি ম্যাটাডোরও। এ তো গেল বারুইপুরের কথা, একই ছবি জয়নগর থানার সামনেও। এখানেও আগাছার জঙ্গলে বেহাল অবস্থায় পড়ে সারদার একটি অ্যাম্বুলেন্স। কবে থেকে পড়ে রয়েছে এখানে? সারদা যখন থেকে ধরা পড়লো তারপর থেকে সুদীপ্ত সেনার দুর্গাড়ি ধরা পড়লো, তারপর তখন থেকে খারাপ তো এমনি কেজি তো হয়েই যাচ্ছে। হ্যাঁ, কেজি দরে ছাড়া বিক্রি করার ছাড়া কোনো পথ নেই। শেষটা এমন হলেও সারদার এই অ্যাম্বুলেন্সগুলোর পথ চলার শুরুটা হয়েছিল একেবারে অন্যভাবে। এই অ্যাম্বুলেন্সগুলো রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল পতাকা নেড়ে, যার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য অ্যাম্বুলেন্স করেই রাতের অন্ধকারে জঙ্গলমহল থেকে বস্তা ভর্তি টাকা মিডল্যান্ড পার্কে সারদা সদর দপ্তরে আনা হতো বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার মুখে সুদীপ্ত সেন জানিয়েছেন 1.5 কোটি টাকা খরচ করে 130টি মারুতি ওমনি ভ্যান কিনেছিলেন তিনি। সেগুলিকে অ্যাম্বুলেন্সে পরিণত করা হয়েছিল। সেগুলির অধিকাংশই এখন ধ্বংসের মুখে।
দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের বক্তব্য, সারদার বিভিন্ন কেসেই অ্যাম্বুলেন্সগুলি সিজ করেছে তারা। আদালতের নির্দেশ ছাড়া এগুলি সরানোর অধিকার তাদের নেই। রঞ্জিত হালদার ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন দেখাবো এক ঝলক। আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই।